ওয়েলকাম। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্নিং 24x7। তোমাদের আজকে আমরা তোমাদের যে রায় ও মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা রয়েছে সেই প্রশ্ন বিচিত্রার ক্লাস 9-এর 388 পেজের প্রথম যে স্কুলটি রয়েছে এসি ইনস্টিটিউশন মালদার যে এসি ইনস্টিটিউশন আছে সেখানকার প্রত্যেকটি প্রশ্ন আমরা সলভ করে দেব। তাহলে তোমরা যদি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারো, আশা করি এই স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তাহলে প্রথমে ক বিভাগে কি আছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন কি বলা আছে? বিপ্লবের আগে ফ্রান্সের রাজা ছিলেন। বিপ্লবের আগে ফ্রান্সের রাজা কে ছিলেন? বিপ্লবের আগে ফ্রান্সের রাজা ছিলেন অপশন সি ষোড়শ লুই। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের অগ্রদূত ছিলেন কারা? ফরাসি বিপ্লবের অগ্রদূত ছিলেন অপশন সি, উত্তর হচ্ছে বুর্জোয়ারা। পরবর্তী প্রশ্ন, বানালিতে হলো, তাহলে বানালিতে কি? বানালিতে হলো এক ধরনের উৎপাদন শস্যের সঙ্গে যুক্ত কর। বানালিতে কি? বানালিতে হলো উৎপাদন শস্যের সঙ্গে যুক্ত কর। পরবর্তী প্রশ্ন, ক্যালন ছিলেন ফ্রান্সের অপশন ডি, উত্তর হচ্ছে অপশন ডি অর্থমন্ত্রী। তাহলে ক্যালন ছিলেন ফ্রান্সের অর্থমন্ত্রী, একজন অর্থমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে? তাহলে ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়েছিল 1688 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 6 নম্বর প্রশ্নে কি বলা আছে? পাদুয়ার ঘোষণাপত্র জারি করেন কোন দেশ? পাদুয়ার ঘোষণাপত্র জারি করেছিলেন অস্ট্রিয়া, অপশন সি অস্ট্রিয়া। পরবর্তী প্রশ্ন, নেপোলিয়ন জন্মগ্রহণ করেন। নেপোলিয়ন কোন দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বা নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশন এ কর্সিকা দ্বীপে। তাহলে নেপোলিয়ন জন্মগ্রহণ করেছিলেন কর্সিকা দ্বীপে। পরবর্তী প্রশ্ন, নেপোলিয়ন নীলনদের যুদ্ধে পরাজিত হয়েছিলেন কার কাছে? তাহলে নেপোলিয়ন নীলনদের যুদ্ধে পরাজিত হয়েছিলেন কার কাছে? নেলসনের কাছে। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে নেলসনের কাছে। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়ন এ কটি বিভাগ ছিল? তাহলে কোড নেপোলিয়নে কটি বিভাগ ছিল? তোমরা জানো যে কোড নেপোলিয়নে কয়টি বিভাগ ছিল? 3টি বিভাগ ছিল। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি 3টি। পরবর্তী প্রশ্ন, নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে কত সালে নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করা হয়েছিল? তাহলে অপশন বি হচ্ছে 1800 খ্রিস্টাব্দে। এবার তোমাদের কি রয়েছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। তাহলে এগুলি আমি তোমাদের মিলিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে মুখস্থ করতে পারো। তাহলে প্রথম অপশনে আছে অ্যাডাম স্মিথ। তাহলে আমরা জানি যে অ্যাডাম স্মিথ ফরাসি অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। তাহলে এই অ্যাডাম স্মিথের সঙ্গে তাহলে অপশন ডি মিলবে, তাহলে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর। তাহলে এখানে তারপরে কি বলছে? ভলতেয়ার। তাহলে আমরা জানি যে ভলতেয়ার কি বলেছিলেন? যে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছিলেন। তাহলে ভলতেয়ার কিন্তু ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছিলেন। তাহলে এই ভলতেয়ারের সঙ্গে মিলবে অপশন সি রাজনৈতিক কারাগার। পরবর্তী কি আছে? রোবোস্পিয়র। তাহলে রোবোস্পিয়র তোমরা জানো যে রোবোস্পিয়র ছিলেন সন্ত্রাসের শাসনের একজন নেতা। তাহলে হয়ে যাচ্ছে অপশন এ রোবোস্পিয়র সন্ত্রাসের শাসনের নেতা। তারপরে কি আছে? তারপরে আছে মিরাবো। তাহলে মিরাবোর সঙ্গে কোনটি মিলবে? মিরাবো ছিলেন একজন কিন্তু অভিজাত নেতা। তাহলে মিরাবো কে ছিলেন? মিরাবো ছিলেন একজন অভিজাত নেতা। তাহলে মিরাবোর সঙ্গে কোনটি মিলবে? অপশন বি অভিজাত নেতা। 3 নম্বরে কি আছে? শূন্য স্থান পূরণ করো। তাহলে শূন্য স্থান কি আছে? নেপোলিয়ন ড্যাশ মিউজিয়াম প্রতিষ্ঠা করেন। তাহলে নেপোলিয়ন কোন মিউজিয়াম প্রতিষ্ঠা করেন? নেপোলিয়ন কিন্তু লুভার নামক একটি মিউজিয়াম প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে
এখানে শূন্য স্থানে বসবে লুভর। তাহলে নেপোলিয়ন লুভর নামক একটি মিউজিয়াম প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন আছে, নেপোলিয়ন নিজ সৎ পুত্র ইউজিনকে ড্যাশ সিংহাসনে বসিয়েছিলেন। কোথাকার সিংহাসনে বসিয়েছিলেন? নেপোলিয়ন তার নিজ সৎ পুত্রকে কোথাকার সিংহাসনে বসিয়েছিলেন? আমরা জানি যে নেপোলিয়ন তার নিজ সৎ পুত্রকে ইতালির সিংহাসনে বসিয়েছিলেন। এরপরে 4 নম্বরে আছে কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে কিন্তু এখানে কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে? 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য 2 নম্বর করে ধরা আছে এবং আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি প্রশ্নের একদম টু দ্য পয়েন্ট উত্তর লেখার জন্য। তাহলে এখানে কিন্তু তোমাদের টু দ্য পয়েন্ট সমস্ত প্রশ্নের টু দ্য পয়েন্ট উত্তর লেখা আছে। এখান থেকে তোমরা হুবহু টুকে নিয়ে পড়তে পারো। আর তোমাদের যদি এই স্কুলটির যদি তোমাদের পিডিএফ লাগে তাহলে তোমরা আমাদেরকে এসএমএস করতে পারো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, দৈব রাজতন্ত্র বলতে কি বোঝো? তাহলে দৈব রাজতন্ত্র বলতে কি বোঝো? প্রথমে একটু বলে নেই যে দৈব রাজতন্ত্র কি। দৈব রাজতন্ত্র পৃথিবীর যে প্রাচীন রাজতন্ত্রগুলি রয়েছে, সেই রাজাগুলি রয়েছে, সেই রাজাগুলি ওই রাজারা মনে করত যে তারা ছিলেন ঈশ্বরের প্রতিনিধি। তাহলে এইরকম শাসন ব্যবস্থা বা এইরকম রাজতন্ত্রকে কিন্তু বলা হতো দৈব রাজতন্ত্র। তাহলে এবারে আমরা লাইন বাই লাইন পড়ব। পৃথিবীর রাজতন্ত্রের ইতিহাসে বিভিন্ন দেশের রাজারা নিজেকে তাহলে ঈশ্বরের প্রতিনিধি বলে দাবি করতেন এবং তাদের ইচ্ছামতো এক স্বৈরতান্ত্রিক রাজত্ব চালাতেন। তাহলে তারা কিন্তু নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি দাবি করতেন এবং তাদের মতো করে কিন্তু তারা রাজ্য চালাতেন। এই ধরনের রাজতন্ত্রকে বলা হতো দৈব রাজতন্ত্র। তাহলে 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের আগে পূর্ব রাজবংশের রাজারা নিজেদের কিন্তু দৈব রাজতন্ত্র বা তারা কিন্তু দৈব রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন। তারা নিজেদেরকে কিন্তু ঈশ্বরের প্রতিনিধি বলে দাবি করেছিলেন। পরের প্রশ্ন, ব্রাউন্সউইক ঘোষণা কি? তাহলে ব্রাউন্সউইক ঘোষণা কি? 1792 খ্রিস্টাব্দে অগাস্ট মাসে রাশিয়ার সেনাপ্রধান ব্রাউন্সউইক এক ঘোষণার মাধ্যমে ফরাসিদের সতর্ক করে দেন। তাহলে এই ব্রাউন্সউইক ছিলেন রাশিয়ার একজন সেনাপ্রধান। তিনি ফরাসিদের কি করে দিয়েছিলেন? সতর্ক করে দিয়েছিলেন। কি সতর্ক করে দিয়েছিলেন? ফরাসি রাজ পরিবারের কোনো ক্ষতি হলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন। এই ঘটনা ব্রাউন্সউইক ঘোষণা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, সিভিল কনস্টিটিউশন অব দি ক্লর্চ কি? তাহলে উত্তর হচ্ছে ফরাসি সংবিধান সভা 1790 খ্রিস্টাব্দে সিভিল কনস্টিটিউশন অব দি ক্লর্চ বা ধর্মযাজকদের সংবিধান নামে এক আইন পাশ করেন। তাহলে ফরাসিতে এক ধরনের 1990 খ্রিস্টাব্দে একটা সংবিধান পাশ হয়। এই সংবিধান অনুযায়ী কি করা হয়? এর দ্বারা গির্জার উপর পোপেদের যাবতীয় কর্তৃত্বের অবসান ঘটানো হয়। এর আগে কিন্তু এই গির্জার উপর পোপেদেরই কিন্তু সমস্ত কর্তৃত্ব ছিল। এই কর্তৃত্বের কি করা হয়? অবসান ঘটানো হয়। আর কি করা হয়? গির্জাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। গির্জা কিন্তু আগে পোপেদের অধীনে ছিল, এটাকে রাষ্ট্রের অধীনে নিয়ে আসা হয়। যাজকদের নিয়োগ ও পদচ্যুতি কি করা হয়? রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে যাজকদের কিন্তু নিয়োগও করা যেত না, তাদের কিন্তু পদচ্যুতিও করা যেত না। আর কি করা হয়? যাজকদের নিয়োগ ও পদচ্যুতি রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। আর কি করা হয়? সরকার যাজকদের বেতন প্রদানের ব্যবস্থা করেন। সরকার কি করেন? যাজকদের বেতন প্রদানের ব্যবস্থা করেন। এর আগে কিন্তু যাজকরাই কর আদায় করতে পারত। তাহলে যাজকদের এই সিভিল কনস্টিটিউশন অব দি ক্লর্চ
এর মাধ্যমে কি করা হয়, এই যাজকদের এই সমস্ত অধিকারগুলি কি করা হয়, খর্ব করা হয়। পরবর্তী প্রশ্ন, কনফেডারেশন অব দি রাইন কেন গঠন করা হয়েছিল? তাহলে তোমরা বুঝবে যে কনফেডারেশন অব দি রাইন কেন গঠন করা হয়েছিল, প্রশ্নটি এটাই। উত্তর, জার্মানি আগে 300টি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত ছিল। জার্মানি আগে প্রায় কতটি ভাগে বিভক্ত ছিল? 300টি ভাগে বিভক্ত ছিল। সম্রাট নেপোলিয়ান জার্মানির এই ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলিকে ভেঙে অপেক্ষাকৃত বড় রাজ্য কয়টি গঠন করেন? 39টি অপেক্ষাকৃত বড় রাজ্য গড়ে তোলেন। এরপরে ওই রাজ্যগুলিকে নিয়ে একটি রাষ্ট্র সমবায় বা কনফেডারেশন গঠন করেন। এর ফলে জার্মানির শাসন ব্যবস্থা অপেক্ষাকৃত কি হয়ে যায়, সহজ হয়ে যায়। তাহলে সোজাভাবে বলতে গেলে আগে কিন্তু জার্মানি কতগুলি ভাগে বিভক্ত ছিল? 300টি ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। এই অঞ্চলগুলি কিন্তু শাসন করা একজন শাসকের পক্ষে কিন্তু খুব একটা সুবিধাজনক ছিল না। তাই নেপোলিয়ন কি করে, এই ছোট ছোট অংশগুলিকে ভেঙে 39টি বড় অপেক্ষাকৃত বড় রাজ্য গঠন করে। এই রাজ্যগুলির একটা সমবায় বা সংগঠন তৈরি করেন, যাকে বলা হতো কনফেডারেশন অব দি রাইন। তা এর ফলে জার্মানির শাসন ব্যবস্থা করতে অনেকটা কি হয়েছিল, সহজ হয়েছিল। পরের প্রশ্ন, নেপোলিয়ান বিরোধী মিত্রপক্ষে কোন কোন শক্তি যোগ দিয়েছিল? তাহলে নেপোলিয়ান বিরোধী মিত্রপক্ষে কোন কোন শক্তি যোগ দিয়েছিল? নেপোলিয়ান বিরোধী মিত্রপক্ষে কিন্তু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, প্রাশিয়া, রাশিয়া, সুইডেন এই সমস্ত শক্তি কিন্তু যোগ দিয়েছিল। এরপরে তোমাদের বড় প্রশ্ন রয়েছে। তোমাদের এখানে যতগুলি বড় প্রশ্ন রয়েছে ততগুলি তোমাদের কিন্তু বড় প্রশ্ন পড়তে হবে না, তাই এখানে তোমাদের কিন্তু বড় প্রশ্নগুলির উত্তর দেওয়া হয়নি। তোমাদের যদি কারো এই বড় প্রশ্নগুলির উত্তর প্রয়োজন হয় তাহলে তোমরা পার্সোনালভাবে SMS করতে পারো। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করো, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা প্রতিনিয়ত তোমাদের এই রায় ও মার্টিনের সমস্ত প্রশ্ন উত্তর করে দেব। ভালো থেকো, সুস্থ থেকো।